রিশাদ টেবিলে বই পড়ছে। নিলয় পিছনের ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ তারা দুজনেই শুনতে পায় দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক শব্দের সাথে তারা আরো শুনতে পেল, ওই দরজা খোল, ওই শালারা খোল, খোল বলছি, তোরা ঘরে মেয়ে নিয়ে কি শালা, দরজা খোল। রিশাদ দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয় হাসতে থাকে। রিশাদ ওর হাসি দেখে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এমন সময় হাসছিস কেন? তোর সমস্যাটা কি? তো যা, দরজা খোল, এখনই খোল, না হলে বাকিটা সবাই জেগে যাবে। রিশাদ গিয়ে দরজা খোলে, আর সাথে সাথেই কেউ একজন রিশাদের মাথায় কালো কাপড় পরিয়ে দিয়ে বাইরে টেনে নিয়ে যায়। রিশাদের মৃদু চিৎকারে নিলয় দৌড়ে আসে, আর নিলয় ওদের কাছে আসতেই কোনো একজন নিলয়কে মাথার মধ্যে কাপড় ঢুকিয়ে চোখ বেঁধে দেয়। ওরা দুজনকে দড়ি দিয়ে হাত বেঁধে দেয়, তারপর টানতে টানতে বাড়ি থেকে বের করে। সালা, আমাকে তুই তুই করে বলছিস? তোর আজকে বাঁচানোর জন্য কেউ নেই। নিলয় হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু তুই মরবি। আরাফ, সাফিন আর সোহাগ টাল মারতে মারতে কথাগুলো বলে। গাড়ির মধ্যে তুলতেই রিশাদ বলে, ভাই, ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন করব না। আমাকে আমাকে ছেড়ে দিন। চুপ শালা মা। ভাই দয়া করে ছেড়ে দিন আমাদের। আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? শালা ছেড়ে দেব? আমার থেকে নেহাকে কেড়ে নিয়েছিস, তোকে তো শালা আগে মারবো। ভাই, আপনি তো নেহাকে ভালোই বাসেন না, তাহলে নিলয়ের কি দোষ? তুই শালা বেশি কথা বলছিস, তোকে তো সবার আগে মারবো হারামি। কিছু সময় গাড়ি চলার পর থেমে যায়। গাড়ি থেকে পরপর কয়েকজন নামে। সাফিন আর সোহাগ নিলয় আর রিশাদকে নিয়ে নামে। ওদের দুজনের মুখ ঢাকা। ওরা কোথায় এসেছে জানে না। মাথায় রিশাদের জোরে গাঁটটা মেরে সাফিন বলে, চল শালা, দাঁড়িয়ে আছিস কেন? সোজা হাঁট। টানতে টানতে আরাফদের গোডাউনের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে বসে আছে ঢাকা সিটির বড় মাপের একজন মাস্তান, নাম অর্ক আহমেদ। বলতে গেলে পুরো সিটি এই অর্ক আহমেদের কথাতে নাচতে প্রস্তুত। এমন কেউ নেই অর্কের নাম শুনলে চুপ হয়ে যাবে না। কোনো জায়গায় যদি কোনো পার্টি মারামারি করে আর সেখানে যদি অর্ক যায়, তবে সবকিছুই ঠান্ডা। গোডাউনের মেইন ফটকে বড় শাটার টানা। শাটার দুটোর একটা আধা খোলা হয়ে আছে। ভিতরে একটা 100 ওয়াটের লাল বাতি জ্বলছে মাথার উপরে। সেই সাথে মাঝারি গতিতে ঘুরছে একটি সিলিং ফ্যান। সেই ফ্যানের ঠিক নিচে একটা টেবিলে 5টা মদের বোতল, মাংস, চানাচুর, স্পিড ও আরো অনেক কিছু। সাথে আছে এক গাদা সিগারেটের প্যাকেট। টেবিলের 3 পাশে বসে আছে 3 জন লোক, অর্ক ও অর্কের ডান হাত আর বাম হাত সজীব ও মুকুল। অর্ক সচরাচরও খুব কম ড্রিঙ্কস করে, দেখতে পুরো ললিপপ বয়ের মতোই। হুট করে দেখলে মনে হবে কোনো গানের মডেল হবে এই অর্ক। ঠোঁট দুটো কিঞ্চিত লাল, চুলগুলো সাদা লাল কালার করা আর বড় স্মাইক করা। কলি দুটোর উপরে 3টে করে কাটিং হেয়ার, কাটিং দাগ। মুখে ছোট ছোট করে খোঁচা খোঁচা অল্প দাড়ি। গায়ে সব সমান স্টাইলের ঢিলে শার্ট আর দামি 5000 টাকা অ্যাশ কালারের একটি গ্যাভাডি, আর পায়ে বাজারের দামি লোফার। বলতে গেলে এখন বর্তমান জেনারেশনের সব লুক অর্কের মাঝেই আছে। ললিপপ বয় অথচ মাস্তান। অর্কের পিছনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তার লোকগুলো। 20 থেকে 25 জন হবে এই গোডাউনে। সবাই অর্কেরই লোক। অর্ক সীমিতভাবে ড্রিঙ্কস করে একটা সিগারেট জ্বালাতেই শুনতে পায় শাটার তোলার শব্দ। সবাই সেদিকে তাকালো, দেখে আরাফ আগে গোডাউনে প্রবেশ করছে। আরাফ প্রবেশ করেই বলে, আসসালামু আলাইকুম ভাইয়া।
সবাই দেখে আরাফের পিছনে আরো ছেলে প্রবেশ করছে, তবে সেই ছেলেগুলোর মধ্যে দুজনের মুখ ঢাকা। আরাফ গিয়ে মুকুল আর সজীবকে তুলে দেয় চেয়ার থেকে। আরাফ গিয়ে সেই চেয়ারে বসে, তারপর পকেট থেকে চেক বই বের করে টেবিলের সামনে রেখে বলে, অর্ক ভাইয়া সাইন করে দিচ্ছি, দুটোকে মারতে লাশ গুম করতে যতটা তোমার দরকার তুমি নিজেই অ্যাকাউন্টে বসিয়ে নিও। আর আজকের পর তোমাকে আমি চিনব না, তুমিও আমাকে চিনবে না। ওরা যদি বেঁচেও ফেরে তবে কোথায় নিয়ে এসেছি তারা জানে না। আমি নিজের চোখে ওদের মরতে দেখতে চাই। সাইলেন্সার লাগিয়ে জাস্ট গুলি করে ধপ করে লাশটা মাটিতে পড়বে, আমিও চলে যাব। সকালে এসে রক্ত সাফ করার মধ্যে দিয়ে আমার কাজ শেষ। আরাফের কথা শুনে অর্ক মুচকি হাসতে থাকে। আরাফ অর্কের হাসির কারণ একদমই বুঝতে পারে না। তখন অর্ক বলে, এই নে মাল খা, মাথা ঠান্ডা কর, আর নে ধর তোর চেক বই। তোর কত টাকা লাগবে আমাকে বল, আমি নিজেই তোকে টাকা গিফট করব। আর বড় কথা, দেখতে হ্যাংলা মার্কা এই দুটো ছেলেকে মারতেও তো আমার গুলি খরচ করা লাগবে না। আমার ছেলেরা তো এদেরকে পাঞ্চিং ব্যাগ বানিয়ে ঘুষি মেরে মেরে একদমই মেরে ফেলবে। সবাই হো হো করে হাসতে থাকে। সবাই হুট করে হাসি থামায়, কারণ তাদের হাসির মধ্যে কেউ একজন জোরে বিদঘুটে টাইপ হাসি দিয়ে উঠল। সবার হাসি থেমে গেলেও সেই হাসিটা থামে না। ভালো করে খেয়াল করে দেখে রিশাদ জোরে জোরেই হাসছে। ওই হারামি, তুই হাসিস কেন? ভাই, আমি এই শালাকে নিজে মারবো। এই শালা বেশি জ্বালিয়েছে আমাকে। দাঁড়াও, দরজার পুরো শাটারটা অফ করে দিয়ে আসি। আরাফ দৌড়ে শাটার অফ করে এসে চাবি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর এসে রিশাদের মুখে কয়েকবার জোরে ঘুষি চালায় আরাফ। কালো কাপড়ের নিচ দিয়ে লাল রক্ত বের হয়ে আসছে। তারপর নিলয়কে কয়েকবার ঘুষি মারে আরাফ। আরাফ একটু হাঁপিয়ে আগের জায়গাতে এসে বসে, তারপর বলে, ভাই, এবার সরাসরি মেরে দাও ওদের, আর নিতে পারছি না। আরে দাঁড়া দাঁড়া, এমন করে মৃত্যুর মুখে এসে আমার সামনে কেউ কোনোদিন হাসেনি। এরা হেসেছে, এমনকি চুপচাপ বসেও রয়েছে। অন্য কেউ হলে এতক্ষণে কান্নাকাটি করে বলতো আমাদের ছেড়ে দিন, আর কোনো ভুল করব না। কিন্তু এরা এমন কিছুই করেনি। তারা পায়ে অবধি ধরে বাঁচার জন্য কান্না করে, আর আমি তখনই ওদের মেরে দিই। এরা কিছুই তো করলো না, তাই এদের মুখগুলো আমার খুব দেখতে ইচ্ছে করছে রে আরাপ। ও, তুমি দেখবা? অবশ্যই দেখবা, কিন্তু তুমি হাসবে না, কারণ তুমি এদের দেখে মারতেই চাইবে না। কেন রে? কারণ এদের দেখে তুমি বলবা এরা কখনোই কারো শত্রু হতে পারে না। দেখতে ভাই সেই লেভেলের ইনোসেন্ট, বিশেষ করে এই ডান পাশে থাকা ছেলেটা। প্লিজ হাসবে না বলো। আচ্ছা ঠিক আছে। আরাফ ওদের দুজনের থেকে কালো কাপড় ওঠানোর জন্য অগ্রসর হয়। তখনই সাফিন থামিয়ে বলে, ভাই ভাই, আমি একটা কথা বলি। বল। সবাই তো অর্ক ভাইয়ের কাছে বাঁচার জন্য কান্না করে, এরা তো কাঁদলই না। তাহলে এদেরকে এনে ভাইয়ের পায়ের কাছে বসিয়ে দিই, আর হাত খুলে দিয়ে ভাইয়ের পা ছুঁয়ে দিই, আর আমি পিকচার তুলে রাখবো। প্লিজ ভাই, প্লিজ কথাটা রাখো। ওরে শালা, তোর মাথাতে তো দেখি আইডিয়াতে ভর্তি। সাফিনের কথা শুনে সবাই হেসে দেয়। সোহাগ আর সাফিন দৌড়ে গিয়ে ওদের টেনে তুলে হাতে দড়ি খুলে দেয়। তারপর মাথায় কয়েকবার গাঁটটা মেরে অর্কের পায়ের কাছে বসায়। অর্ক কোমর থেকে পিস্তল বের করে প্রথমে তার ডান পাশে থাকা নিলয়ের কপাল সোজা তাক করে। আরাফ এসে পিছন থেকে নিলয়ের মুখের কাপড় আস্তে আস্তে তুলে দেয়। ঠিক তখনই সবটা যেন হুট করে নিস্তব্ধ হয়ে যায়। কেবল খট করে একটা শব্দ হয়, তবে সেই শব্দটা কোনো গুলি চলার শব্দ না, চেয়ার থেকে পড়ে যাওয়ার শব্দ। আর সেই শব্দের উদ্দেশ্যে সবাই তাকিয়ে বোবা হয়ে যায়। চোখের পলক যেন কারো একবারের জন্য হলেও পড়ছে না। সবাই গাল বড় করে চোখ কপালে তুলে অর্কের দিকে তাকিয়ে আছে। কি মিস প্রেম কুমারী, শুয়ে শুয়ে কার কথা ভাবছেন শুনি? অনুর কথা শুনে নেহা শোয়া থেকে উঠে বসে।
নেহা শুয়ে শুয়ে ফোনে নিলয়ের ছবি দেখছিল। ছবিগুলো সে অনুর ফোন থেকে নিয়েছে, কারণ অনুর বয়ফ্রেন্ড রিশাদ, আর রিশাদ অনুর কাছে যতগুলো ছবি পাঠিয়েছে তার অধিকাংশই নিলয়ের সাথে তোলা। তাই নেহা অনুকে না জানিয়েই নিলয়ের ছবিগুলো নিয়ে রেখেছিল। কিন্তু অনু এখন সেটা দেখতে পেয়েছে, তাই আবার বলল, কালকেই বলে দিস, নীলয় ভাইয়ের জন্য আমার বোনটা পাগল হয়ে যাচ্ছে। আহারে, আমি বলবো থাক। অনু, বেশি বকিস না। এইসব প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। ওই যে শুরু করলো বক্তব্য, এখন কখন যে শেষ হবে আল্লাহই জানে। কি? আমি বক্তব্য দিচ্ছি? তোর আমার কথা শুনে মনে হচ্ছে আমি বক্তব্য দিচ্ছি? অনু, তুই যা আমার সামনে থেকে। আহারে, আমার লজ্জাবতী রে। আহা, পড়ানো জুড়াই গেল রে। কেউ আমাকে পানি দে রে, তয় ডুবে মরার জন্য না, খাবো। অনু কথাটা বলে মুখ টিপে হাসতে লাগলো। নেহা বুঝে গেছে এখন অনুকে না থামালে খেপিয়েই মারবে, তাই প্রসঙ্গ ঘোরাতে নেহা বলে, দেখ, ফাজলামো রাখ। এখন বল, তুই তো দেখছিলি আমাকে রতন চাচা যেদিন অজ্ঞান অবস্থায় রেখে গিয়েছিল, তাহলে তুই কেন বলিস নাই এ বাড়িতে এ কথা? তার আগে বল, তোর সাহস কি করে হয়েছিল? আমি তো ভেবেছি তোর সাথে ওই জানোয়ারগুলো কি না কি করেছে, আর তা তুই সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছিস। অনু, থাপ্পিয়ে না তোর গাল লাল করে দিব। কি করবে ওরা? বেয়াদব কোথাকার। শোন, ওদের এত সাহস নেই আমাকে কিছু করার। অবশ্য ওরা আমাকে খারাপ কিছু করার জন্য তুলে নিয়ে গিয়েছিল। যখন নিয়ে যাচ্ছিল তখন কেউ একজন এসে আমাকে ওদের থেকে বাঁচায়, আর আমার সামনে সেই ছেলেটা মুজিবকে গুলি করে মেরে দেয়। মুজিবের লাশ আর রক্ত দেখেই আমি অজ্ঞান হয়েছিলাম। তারপর যখন জ্ঞান ফেরে নিজেকে নিজের বাড়িতেই দেখি। ওহ, আর আমি ওসবের ভয়ের কাউকে কিছু বলিনি। তবে যখন তোকে ফেলে চলে যাচ্ছিল আমি দৌড়ে তোর কাছে গিয়ে চিৎকার করি, সবাই আসে, আর সবাই আসতেই আমি বলি তুই কি দেখে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেছিস। সবাই ভেবেছিল তুই ভূত দেখে এমন করে পড়েছিস। দুজনে আরও কিছুক্ষণ নিলয় আর রিশাদকে নিয়ে কথা বলে, হাসাহাসি করে। দুজন মেয়ে দুটো ইনোসেন্ট ছেলেদের নিয়ে রঙিন স্বপ্ন বোনার অপেক্ষাতে বিভোর হয়ে হাসাহাসি করছে। আর ওদিকে নিলয়ের মুখে কাপড় তুলতেই অর্ক চেয়ার পিছনে ছুঁড়ে ফেলে দেয়। পুরো শরীর অর্কের কাঁপতে থাকে। হাতের কাঁপুনিতে কখন যে মাটিতে পিস্তল পড়ে গেছে অর্ক তা খেয়ালই করেনি। সবার সামনেই অর্ক নিলয়ের সামনে হাঁটু মুড়ে বসে যায়। হাত জোর করে কিছু বলতে যাবে, তখনই আরাফ দৌড়ে এসে পিস্তল হাতে তুলে বলে, অর্ক ভাই, এসব কি করছো তুমি? এমন করে হাত জড়ো করে বসে রইলে কেন? মারো ওকে, এখনই মেরে শেষ করে দাও তুমি। অর্কের ইশারাতে সজীব গিয়ে আরাফের গালে কষে চড় দেয়, আর বাকি সবাই অর্কের পিছনে এসে অর্কের মতো করে বসে মাথা নিচু করে নেয়। অর্ক আরাফের দিকে তাকিয়ে বলে, সালা, তুই কাকে তুলে এনেছিস? কেন ভাই, এই তো আমার শত্রু, একেই তো মারার জন্য তোমাকে ডাকলাম। অর্ক দৌড়ে গিয়ে আরাফের গালে আরও দুটো চড় দেয়। তারপর ছুটে এসে নিলয়ের সামনে আবার আগের মতো বসে হাত জোর করে বলে, হারামে কুত্তা সোর, একে চিনিস তুই? ইনি তোর সাথে শত্রুতা করবে? বল, তোর মতো মানুষের সাথে ইনি কথা বলছে, এটাই তো অনেক। আর ইনি যে পড়ে কারোর সাথে শত্রু, এমনকি বন্ধুত্বও করে না। আরে ভাই, তুমি ওর জন্য আমাকে মারলে কেন? কে ও? সময় থাকে এখনো মাপ চেয়ে নে, না হলে আমি কিন্তু তোকে আর বাঁচাতে পারবো না। ভাই, ও ছোট, ওকে প্লিজ তুমি মাপ করে দাও। ও তোমাকে চিনতেই পারেনি। ভাই, ও কে? আরে সালা, ওনার নাম নিলয়। তুই নিলয় ভাইকে তুলে এনেছিস? রাস্তায় তোর লাশ পড়ে থাকেনি বলে তোর ভাগ্যটা অনেক ভালো দেখছি। বাইরে যা, যে দেখবি তোর আর আমার পুরো বাড়িটাই স্নাইপার দিয়ে ঘেরা আছে। যদি ইনি বেঁচে না ফেরে, আমাদের আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকবে না।
আরে ভাই, ওর নাম তো নিলয়, আমি তোকে জানি। আরে গাধা, ইনি এই দেশের টপ মাস্তান, মাস্তান অব দ্য রকস্টার, দ্য ডেঞ্জারাস বয়েজ গ্যাং এর লিডার। আরাফ ছুটে এসে অর্কের পাশে এসে বসে পড়ে। সাফিন দৌড়ে শাটার খোলার চেষ্টা করে, আর সোহাগ জানালার কাছে চাবি খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা ব্যর্থ হয়ে দৌড়ে অর্কের পিছনে এসে হাত জোড় করে বসে। আরাফ বলতে থাকে, ভাইয়া আমি সরি ভাইয়া, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি ভাইয়া, প্লিজ মাফ করে দিন আমাকে। আরাফের কথা শেষ হতেই রিশাদ ধীরে ধীরে মুখ থেকে কাপড় তোলে। অর্ক আরও অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। আরাফদের দিকে তাকিয়ে গালি দিয়ে বলে, আরে আরাপ, তুই করেছিস কি? পুরো ডেঞ্জার বয়েজ গ্যাং এর মেন লিডারকে ধরে এনেছিস। তুই বেঁচে আছিস কি করে? ভাই, ওরা ছোট, ওরা ভুল করে ফেলেছে, আপনারা মাফ করে দিন প্লিজ, ওরা আর কখনোই এমন করবে না। নিলয় মাথা নিচু করে বসেই থাকে। এখনো অবধি সে কোনো কথাই বলেনি, কেবল সবকিছু মাথা নিচু করে শুনেই চলেছে। আর এদিকে রিশাদ নিচে পড়ে থাকা পিস্তলটি হাতে নেয়। তারপর নিলয়ের ফোনটা অনেকক্ষণ হলো বাজছে, কিন্তু কেউ ফোন তুলছে না। রাফিন সাহেব কয়েকবার গাড়ি থেকে নেমে বাড়ির সামনে পায়চারিও করে নিল, কিন্তু কারো কোনো প্রকার দেখা নেই। অবশ্য এত রাতে নিলয়রা ঘুমিয়েও পড়তে পারে ভেবে রাফিন খুব একটা চিন্তিত না। তবে নিলয়দের সাথে তার দেখা করার খুব দরকার, তাই এই রাত 12টার সময় কখনো নিলয়দের সাথে রাফিন দেখা করতে আসতো না। রাফিন পকেট থেকে ফোন বের করে আবার কল দিল, কিন্তু সেই আগের মতো করে বেজেই চলেছে। না, আর সহ্য করতে পারছি না, যা হয় হবে, এবার বাড়িতে ঢুকে পড়বো। কথাটা ভাবতে ভাবতে মেন গেট থেকে গিয়ে হাত লাগতে গেটের দরজা খুলে গেল। রাফিন একটু অবাক হয়, কারণ এত রাতে মেন গেটের দরজা আধা খোলা আছে। রাফিন এতক্ষণ কিছুই খেয়াল করেনি। আচ্ছা, চোর আসছে নাকি? রাফিন কথাটা ভাবতে ভাবতে বাইরে সিঁড়ি বেয়ে নিলয়দের ফ্ল্যাটে গেল। দূর থেকেই নিলয়দের রুম থেকে বাইরে আলো আসতে লাগলো, দরজাও খোলা। এটা নিশ্চিত কোনো চোরের কাজ। শালা এত রাতে চুরি করতে এসেছে, আজ ওর ব্যবস্থা হবে। রাফিন কথাটা বিড়বিড় করে বলে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসতেই দেখে সবকিছু ঠিকঠাক, আলো জ্বলছে একটা, টেবিলে বই মেলা আছে, নিলয়ের ফোন বিছানাতে পড়ে আছে। রাফিন কিছুটা জোরে শব্দ করে ডাকে, নিলয়, নিলয়, রিশাদ, কোথায় তোমরা? কেউ কি বাড়িতে নেই? কেউ আছো? রাফিনের কোনো প্রশ্নের উত্তর সে পায় না। পুরো রুমে আনাচে কানাচে সব জায়গায় সে খোঁজ করলো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। যখন বের হয়ে আসবে তখনই রাফিন দরজার সামনে অনেকগুলো পায়ের ছাপ দেখল। ধুলো জমা পায়ের ছাপগুলো দেখে রাফিন ঘাবড়ে যায়। দ্রুত হেঁটে সে নিচে চলে আসে। নিচে আসতেই চায়ের দোকানে থাকা সেই বয়স্ক লোকটার সাথে রাফিনের দেখা হয়। রাফিন বলে, আচ্ছা চাচা, নিলয় আর রিশাদকে দেখছি না তো, ওরা কোথায়? আপনি কে? আমি রাফিন, থানার সাব ইন্সপেক্টর। ও, তাহলে আপনাকে বলাই যায়, কয়েকজন ওনাদের বয়সের ছেলে এসে ওকে তুলে নিয়ে গেছে। আমি যখন বাইরে আসছিলাম প্রকৃতির কাজে, তখন দেখি ওদেরকে কালো কাপড় পরিয়ে এই সোজা একটা গাড়ি নিয়ে চলে গেছে। কি? আপনি কিছু বলেননি কেন এতক্ষণ? আসলে মাঝে মাঝেই দেখি ওরা রাতে বের হয়, তাই ভাবলাম হয়তো প্রতিদিনের মতোই আজও তারা বের হয়েছে। ও শিট, ধন্যবাদ। রাফিন গাড়ি চালিয়ে সেদিকে যেতে থাকে। পকেট থেকে ফোন বের করে আগে বাড়িতে কল দেয়। রাফিনের বউ রুহি ফোন রিসিভ করতেই রাফিন বলে, আজ হয়তো বাড়িতে আসতে অনেক দেরি হয়ে যাবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, খুব বড় একটা কেস এসে গেছে, রাখি। রাফিন তাড়াতাড়ি ফোন কেটে দেয়। রুহি একটু চিন্তিত হলেও কিছু মনে করে না, কারণ সে জানে পুলিশের চাকরি, কখন কি ঘটে তা আগে থেকে জানা যায় না। তবে রুহি স্পষ্ট বুঝতে পেরে রাফিনের কণ্ঠে অনেক বেশি উৎকণ্ঠা হয়ে পড়ে। রাফিন থানাতে ফোন করে। রিং হতেই রাফিন বলে,
তাড়াতাড়ি নাম্বার রোডে গাড়ি নিয়ে তোমরা যারা আছো এখন সবাই চলে আসো, জলদি। রাফিন গাড়ি চালাতে থাকে। চারপাশটা যেন কেমন লাগছে তার। রাফিন একেবারে শিওর আজ রাতে নিলয় আর রিশাদকে মারা হবে, খুন করা হবে, আর ওদেরকে যারা তুলে নিয়ে গেছে তারা আরাফ। রাফিন সবকিছুই বুঝতে পেরেছে। মনে মনে ওদেরকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে, কিন্তু কোথায় নিয়ে গেছে ওদেরকে রাফিন তা জানে না। কিছু দূর যাওয়ার পর থানা থেকে আসা কয়েকজন পুলিশ রাফিনের সাথে যোগ দেয়। রাফিন আরাফদের সহপাঠীদের সাথে যোগাযোগ করে। তারপর, ভাই মাপ চাওয়ার কি আছে, আমরা এখানে 15 জন আছি আর ওরা 2 জন, এখনই ওদেরকে মেরে ফেলি। সাফিন উঠে দাঁড়িয়ে কথাটা বলল। নিলয় মাথা নিচু করে বসেই থাকে। এখনো অবধি সে কোনো কথাই বলেনি, কেবল সবকিছু মাথা নিচু করে শুনেই চলেছে। অর্ক সাফিনকে কিছু বলতে যাবে তার আগেই রিশাদ নিচে পড়ে থাকা পিস্তলটি হাতে নেয়। তারপর ট্রিগার টেনে শাট করে একটা গুলি চালায়। কেবল গুলি চলা আর চিৎকার করার শব্দ ছাড়া আর কিছুই শোনা যায়নি। ধম করে সাফিনের বডি নিচে পড়ে গেল। রিশাদের চালানো গুলি সাফিনের কপাল ভেদ করে সোজা পিছনে দেয়ালে গিয়ে লাগে। তারপর আরো একটি গুলির শব্দ শোনা যায়, তবে সেটা আরাফ বা সাফিনের গায়ে লাগে না। সেই গুলিটা গিয়ে লাগে সোজা সোহাগের বুকে। সোহাগও নিচে লুটিয়ে পড়ে। তারপর সবকিছু যেন নীরব হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, চেয়ার টেনে বসেও বাম পায়ের উপর ডান পা তুলে বসে সবার দিকে তাকায়। সবাই ওর দিকে হা হয়ে তাকিয়ে আছে। টেবিলে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে জ্বালায়। তারপর ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিয়ে বিদ খুঁটে এক হাসি দেয়। অর্ক ভালো করেই জানে নিলয়ের এই সিচুয়েশনে হাসি দেওয়াটা ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করবে। রিশাদ উঠে টেবিলের উপর বসে পড়ে। তারপর ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢক ঢক করে গ্লাসে ঢেলে খেয়ে নেয়। নিলয় বাম হাতে জ্বলন্ত সিগারেট ধরে ডান হাতে রিশাদের হাত থেকে পিস্তল নিয়ে সোজা আরাফের কপালে তাক করে ধরে। অর্ক প্রায় কান্না করতে করতে বলে, ভাই ও ছোট, ওকে প্লিজ ছেড়ে দিন, ও আপনাকে চিনতে পারেনি। ভাইয়া আমাকে প্লিজ মাফ করে দিন, আর কখনো এমন করব না। আরাফের কথা শেষ হতেই নিলয় গুলি চালিয়ে দেয়, তবে আরাফের কপালে নয়, আরাফের বাম হাতের কবজিতে গুলি করে। আরাফ উল্টে পড়ে যায়, যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। সাফিনার লাশের উপর হুমড়ি খেয়ে পড়ে আরাফ। ওদের দুজনের লাল তাজা রক্ত চারপাশ যেন কেমন অন্যরকম পরিবেশ তৈরি করেছে। বদ্ধ ঘরে হলুদ লাইটের রঙে লাল তাজা রক্ত যেন ভয়ঙ্কর রং ধারণ করেছে। কেউ কোনো কথা বলছে না, কেবল শোনা যাচ্ছে আহ 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 আত্মচিৎকার। ডান হাত দিয়ে বাম হাতের ক্ষতকে চেপে ধরে মাটিতে মুখ দিয়ে আরাফ চিৎকার করছে। ওর চিৎকারে যেন বদ্ধ পরিবেশটা বেশ আত্মনিহিত ভয়ঙ্কর গোত্র করে তুলেছে। চারপাশ যেন মনে হচ্ছে অনবর্ধিত এক বিশাল থমথমে গোলকৃতি। শৈলপী অর্ক কোনো কথা বলছে না, কারণ অর্ক ভালো করেই জানে এখন যদি সে কোনো কথা বলে তাহলে তাকেও এভাবে পড়ে থাকতে হবে। তাই মাথাটা নিচু করে আরাফের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। নিলয়ের বাম হাতে থাকা সিগারেট অনেক আগেই নিজে থেকে নিভে গেছে। টেবিলে স্বর্ণাকীর্ণভাবে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে আরো একটি সিগারেট বের করে জ্বালায়। কয়েক টান দিয়ে অর্কের দিকে তাকিয়ে বলে, আমি চাইলে এখনই ওকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি দুর্বলদেরকে কখনো মারি না। ওকে নিয়ে চলে যা অর্ক, আর এই রাতের কথা আজকের পর থেকে সবাই ভুলে যাবি। আচ্ছা ভাই, কিন্তু আপনি ঢাকাতে কবে এসেছেন? অর্ক আর কোনো কথা বলে না। আরাফকে তুলে নিয়ে চলে যাওয়ার সময় নিলয় পিছন থেকে ডাক দেয়, ওই আরাফ। আরাফের প্রচন্ড রকম ব্লিডিং হতে থাকে। বহু কষ্টে মাথা ঘুরে নিলয়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। নিলয় মুচকি হেসে বলে, ভয় পেয়েছিস? আরাফ কোনো রকমে মাথা ঝাঁকায়। নিলয় উচ্চস্বরে হেসে দেয়, হাসি থামিয়ে বলে, ভয় ভয় পাওয়া ভালো। কাল থেকে তোকে কি বলবো রে?
আপনি নাকি তুই? নিলয়ের মুখে তাচ্ছিল্য হাসি ওরা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে। ওরা কোনো কথা বলছে না, ঘুরে আবার শাটারের কাছে যেতে থাকে। এবার ঋষাদ ডেকে ওঠে। ওই অর্ক, জি ভাই। তোর ভাই যেন কি বলেছিল, সকালে এসে লাশের চিহ্ন পরিষ্কার করে দেবে। কাল সকালে আমরা আবারও আসবো এখানে, তবে এই দুটো কুত্তার বাচ্চার লাশ যেন এখানে না থাকে, এমনকি কোনো প্রকার চিহ্নও যেন না থাকে, তাহলে কিন্তু। আমি জানি ভাই, আমি তো আপনাদেরই গ্যাংয়ের, তাহলে চিন্তা করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। অর্ক কথাটা বলেই কোমর থেকে পিস্তল বের করে শাটারে তালা দিয়ে রাখা তালাতে গুলি করে। তালা খুলে যায়, শাটার টেনে ওরা চলে যায়। নিলয় আর ঋষাদ সেখানেই বসে আছে। ঋষাদ নিলয়ের দিকে মাতাল অবস্থায় তাকিয়েই বলল, দোস্ত, চেয়েছিলাম আর কাউকে খুন করবো না, তোকেও এই পথ থেকে সরিয়ে আনবো। মায়ের কথা আজও যেন কানে এসে বাজছে রে। ঋষাদ থামে। নিলয় এক মনে সিগারেট খেয়েই যাচ্ছে, ডান হাতে এখনো পিস্তল রাখা। ট্রিগারে হাত দিয়ে বাম হাত দিয়ে সিগারেট টেনেই চলেছে। ঋষাদ উদাস হয়ে বসে আছে, মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে। নিলয়ের মাকে সে মা বলে ডাকত, কারণ ঋষাদের নিলয় আর নিলয়ের পরিবার ছাড়া কেউ ছিল না। এই কারণে ছোট থেকে নিলয়ের মায়ের কাছে নিলয়ের মতোই আদর পেয়ে এসেছে। ঋষাদ ঘাড় ঘুরে নিলয়ের দিকে তাকায়। সে এক মনে সামনের দিকে তাকিয়ে সিগারেট টেনে চলেছে। ঋষাদ সোজা হয়ে নিলয়ের হাত থেকে সিগারেট কেড়ে নেয়। নিলয় জানে ঋষাদ সিগারেট ছুঁড়ে ফেলবে, কিন্তু না, ঋষাদ নিলয়কে একটু অবাক করে দিয়ে সিগারেট টানতে থাকে। নিলয় ঋষাদের দিকে তাকায় আর ঋষাদ তাকায় নিলয়ের দিকে। দুজন কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে থেকে জোরে হেসে ওঠে। তারপর নিলয় আগে আর ঋষাদ পিছনে ঢুলতে ঢুলতে আসছে। রাত তখন 1টা বেজে কয়েক মিনিট হয়েছে। পিচ ঢালা রাস্তায় অনেক দূর অবধি ল্যাম্পপোস্টের আলো আর মাঝে মাঝে বড় ট্রাক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। ঋষাদ মাঝে মাঝে একাই বকে যাচ্ছে। নিলয় কোনো কথা বলছে না, দুই পকেটে হাত গুজে নীরব হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে। আরাফদের বাড়ি পিছনে ফেলে এসেছে, খুব একটা দূরে নয়। এখনো আরাফদের বাড়ির মেন গেটের বড় টিউব লাইটটা জ্বলছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তবে বাড়ি থেকে অনেক লোকের চিৎকার চেঁচামেচি এখনো শোনা যাচ্ছে, কারণ আদরের ছেলে আরাফ আহত হয়ে বাড়িতে এসেছে। সবাই তো চিৎকার টেনশন করবেই, স্বাভাবিক। নিলয় আর ঋষাদ হাঁটছে, মাঝে মাঝে দুজন উচ্চ স্বরে হাসছে, আবার চুপ হয়ে হাঁটতে ব্যস্ত হচ্ছে। আবার মাঝে মাঝে রাস্তার পাশে বসে দুজনে গল্প করে নিচ্ছে। এভাবে কিছুটা দূর যাওয়ার পর তারা দেখতে পায় দুটো গাড়ি ঠিক তাদের সোজা করে সামনে আসছে। গাড়ির আলো নিলয়ের চোখে লাগছে বেশ কড় করে। নিলয় থেমে যায়। ঋষাদ ঢুলতে ঢুলতে নিলয়ের কাছে আসে। কাছে এসে নিলয়ের কাঁধে হাত রেখে জড়ানো গলায় বলে, ভাই, আবারও কি খুন করতে হবে? ধুর, ভালো আর হব না। এরা আবার কারা রে? চুপ থাক, আগে দেখি তো। চোখের লাইট লাগার ফলে কিছুই তো আন্দাজ করতে পারছি না। নিলয় আর ঋষাদ দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। গাড়ি এসে দুজনের সামনে ডান দিকে ঘুরে পার্ক করে। সাথে সাথেই রাফিন সহ আরো কয়েকজন পুলিশ নিলয়দের সামনে এসে দাঁড়ায়। নিলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়। ঋষাদের ড্রিঙ্কসের নেশা ওদের দেখেই কখন যে উড়ে গেছে ঋষাদ তা টেরও পায়নি। রাফিন দৌড়ে এসে নিলয়দের সামনে এসে দাঁড়ায়। নিলয় খেয়াল করে পুলিশের গাড়ি থেকে আরো দুজন নামে। সেই দুজনকে দেখে নিলয় আর ঋষাদ চোখ বড় বড় করে তাকায় সেদিকে। রাফিনের পিছনে নেহা আর অনু এসে দাঁড়িয়েছে। কিন্তু ওরা দুজন এখানে কেন? নিলয়ের চোখে মুখে এক বৃহৎ দুশ্চিন্তার ছাপ। ওদের দুজনকে রাফিনের সাথে দেখে নিলয় অনেক বেশি ঘাবড়ে যায়। ঋষাদ চোখই তুলতে পারে না অনুর দিকে তাকানোর ভয়ে। তোমরা ঠিক আছো তো? তোমাদের টেনশনে সারা শহরের সব জায়গায় খুঁজে বেরিয়েছি। শেষে ভাবলাম আরাবদের বাড়িতে হয়তো তোমাদের খোঁজ পাবো, আর পেয়েও গেলাম। তোমরা ঠিক আছো তো? রাফিন এক নাগারে কথাগুলো বলেই চলে। নিলয় আর ঋষাদ মাঝে মাঝে নেহা আর অনুর দিকে তাকাচ্ছে, আরেকবার রাফিনের দিকে তাকাচ্ছে।
তিনজনের চোখে মুখে নিলয়দের প্রতি যে চিন্তা তা বেশ বুঝতে পারছে এরা দুজন। রাফিন ওদের মুখে রক্তের দাগ, ঠোঁট ফেটে বের হওয়া রক্ত এখনো জমে আছে মুখে। রাফিন বুঝেই নিয়েছে আরাফ এদেরকে মেরেছে, তাই রাফিন বলে, আমি তোমাদের বাড়িতে গেছিলাম, সেখানে তোমাদের না পেয়ে দোকানদার চাচা বলল তোমাদেরকে কারা কালো কাপড় পরিয়ে তুলে নিয়ে গেছে। তোমাদের মতো সাদাসিধে ছেলের আরাপ ছাড়া আর কে শত্রু থাকতে পারে? তাই সন্দেহের বশে ওর বন্ধুদেরকেও জিজ্ঞাসা করি এবং শেষমেশ জানতে পারি তোমাদেরকে ওরা দুজন খুন করার প্ল্যান করে। সব জায়গা খোঁজ বাদ রাখিনি, এমনকি নেহা আর অনুদের বাসায়ও জিজ্ঞাসাবাদ করি। তোমাদের কথা বলতেই ওরাও আমার সাথে এখানে চলে আসে। তোমাদের খুঁজতে খুঁজতে আরাবদের বাড়ির রাস্তায় আসলাম এবং তোমাদের পেয়েও গেলাম। চলো এখনই আরাবদের বাসায়। বিষটা ওদের বাড়ির লোকেদেরকেও জানাতে হবে, না হলে ওরা আরও পার পেয়ে যাবে। চলো তোমরা আমার সাথে। স্যার, তারা দরকার নেই, আমরা ওদের। রিশাদের পায়ে জোরে এক পাড়া দেয়। রিশাদ বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে বলে, না মানে স্যার, আমাদেরকে ওরা কয়েকটা চট দিয়ে বুঝিয়েছেন যেন আমরা আর ভার্সিটিতে না যাই। আমরা না করে দিয়েছি, আমরা আর যাব না। কেন যাবে না? দিন দিন ওদের অন্যায় কাজ বেড়েই চলেছে। চলো তোমাদের সামনেই ওদেরকে অ্যারেস্ট করব। স্যার, ওরা আমাদের আর কিছু বলবে না। আমাদেরকে মারতে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু হুট করে কোথা থেকে ওই যে আপনাকে যারা বাঁচিয়েছিল তারা এসে আমাদেরকে বাঁচায়। মানে ডেঞ্জার বয়েজ? জি স্যার। তাহলে কি ওরা আবার ফিরে এসেছে? আমার মনে হয় ওরা মানুষদেরকে বাঁচানোর জন্য ফিরে এসেছে। জি স্যার, কিন্তু আমাদের সামনেই ওরা সাপিনার সোহাগকে মেরে ফেলে আর আরাফেরা মারতে যায়, কিন্তু ওর হাতে গুলি লাগে। সিচুয়েশন এমন ছিল, পরে আরাফকে আর মারা যায়নি, তাই আরাফ প্রাণ নিয়ে পালায় আর আমরাও পালাই। দেখেন তো স্যার, আমাদের মুখে সিগারেট আর মদের গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? রাফিন গন্ধ পেয়ে বলল, তা পাচ্ছি। আরাফেরা আমাদের জোর করে এসব খাইয়ে দিয়েছে, তবে ওরা আর কিছু বলবে না স্যার, ওরা ওদের শিক্ষা দিয়ে চলে গেছে। রাফিন কেমন যেন উসখুস করতে লাগলো। ও ঠিক কি বলবে বুঝতে পারছে না। তবে যা হয়েছে এতে রাফিন পরে কিছুই করতে পারবে না, তবে তদন্ত তো করতেই হবে। তাই মনে মনে ভেবেই নিয়েছে কাল সকালে আরাফদের বাড়িতে এসে সবটা জানার চেষ্টা করতে হবে। অনু ধীর পায়ে রিশাদের কাছে আসে। অনুর চোখে পানি, রিশাদ স্পষ্ট তা দেখতে পায়। অনু রিশাদের কাটা গালে হাত দিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে জড়িয়ে ধরে। রাফি, নিলয়, নেহা আর বাকি পুলিশরাও এত রাতে দুজন কপত কপতি সবার সামনে এমন করবে কেউ তা আশা করেনি। অনু জড়িয়ে ধরেই কান্না করতে করতে বলল, এত কিছু হয়ে গেছে, একবারও আমাকে কোনো কিছু বলনি। আমাকে কি পর মনে হয় তোমার? তো তোমার কিছু হলে আমার কি হবে বলো? তোমাকে যে বড্ড ভালোবাসি। নিলয় হাবার মতো তাকায় রিশাদের দিকে, আরেকবার আর চোখে তাকায় নেহার দিকে। নেহা নিলয়ের দিকেই তাকিয়ে আছে, নিলয়ও তাকায় সেদিকে। দুজনের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে। নিলয় মনে মনে বলেই ফেলে, ইস, এমনটা যদি ওই মেয়েটা করতো, কিন্তু পোড়া কপালে কিছুই জুটবে না। আর এদিকে নেহা ভাবছে, গাধা ছেলেটা কবে যে বুঝবে তাকেও কেউ একজন ভালোবাসে। রাফিন চারজনের দিকে তাকায়। রিশাদ আর অনু এখনো একে অন্যকে জড়িয়ে আছে এবং নিলয় আর নেহা দুজনে চোখে চোখে কথা বলছে। রাফিন কেশে উঠে বলল, হয়েছে হয়েছে, এটা কোনো প্রেম করার জায়গা না, এখন বাসায় চলো সবাই। সবাই লজ্জা পেয়ে মুচকে হাসতে থাকে। রাফিন, নেহা আর অনুকে নিয়ে গাড়িতে ওঠে। রিশাদ আর নিলয় সবার পিছনে গাড়ির কাছে যেতে থাকে। রিশাদ নিলয়ের কানের কাছে মুখ নিয়ে বলে, তুই তো সব সত্যি বলে দিয়েছিস। এখন ভয় হচ্ছে রাফিন যদি তদন্ত করে। মাস্তানিতে তোর বুদ্ধি তো আছেই, কিন্তু কখন যে কি করিস কিছুই বুঝতে পারি না। ওরা দুজনে গাড়িতে গিয়ে বসে। নেহার পাশে নিলয় আর রিশাদের পাশে অনু। অনু রিশাদের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আর নিলয় কাঁচুমাচু হয়ে বসে আছে। গাড়ি চলতে থাকে।
একসময় নেহা আস্তে গলায় জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? ভালো। তুমি? এখন ভালো, আগে টেনশনে ছিলাম। কেন? তুমি বুঝবে না। আমি তো খুব ভালো স্টুডেন্ট, বুঝে একটু বললেই বুঝে যাব। আচ্ছা, তোমাকে ওরা ধরে নিয়ে গেছিল, তুমি কিছু বলনি? আমি কি বলবো? তোমার গভীর চোখ দেখলে তোমাকে অন্যরকম লাগে। কি রকম? এই যে তুমি অনেক ভয়ঙ্কর, কিন্তু চেহারাতে তোমার চোখের দৃষ্টির কোনো মিল নেই। ভয়ঙ্কর? আর আমি ছোট থেকে কেউ মারলে আমি কান্না করতে করতে বাড়ি চলে আসি। তুমি অনেক ভালো নিলয়। দুজনে পিট পিট করে গল্প করে গন্তব্য পর্যন্ত। নিলয় আর ঋষাদকে নামিয়ে রাফিন অনু আর নেহাকে নিয়ে চলে যায়। দুজনে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিলয় বলে, কি রে অনুর বোন নিহা, আমাকে বলিস নাই কেন? আমি তো ভাবতাম তুই জানতিস। বাদ দে, তুই যে ড্রিঙ্কস করলি তা মাতলামি করলি না কেন? ওদের দেখে টাল সামনে নিয়েছিলাম, কিন্তু তুই বিষয়টা যেভাবে হ্যান্ডেল করলি তবু কেমন যেন ভয় করছে। কিসের ভয়? আমি আছি না। নিলয় আর কিছু না বলে চলে যায়। ঋষাদ হাসতে থাকে। মনে পড়ে ওর সেই দিনের কথা, যেদিন ঋষাদকে ওরা মারছিল। 10 বছর আগের কথা ঋষাদকে আবারও ভাবিয়ে তোলে। রুদ্র নামের একটা মাস্তান যখন ঋষাদের বোনকে ধর্ষণ করে, তখন ঋষাদ পুলিশদের শরণাপন্ন হলেও কেউ তাকে সাহায্য করেনি। ঋষাদের বোন রুষা সেদিন আত্মহত্যা করে। ঋষাদ পুলিশদের কাছে রুদ্রের নামে কেস করলেও কেউ সাহায্য করেনি। রুদ্রের লোকেরা ঋষাদকে তুলে নিয়ে যায় আর চরমভাবে মারতে থাকে। সেদিন নিলয় গিয়ে তাকে বাঁচায়। ঋষাদ ভয় পেয়েছিল। সেদিন নিলয় ওর মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না, আমি আছি তো। আরাফের বাড়িতে বেশ হইচই শোনা যাচ্ছে। আরাফ আরো 2 জন পুলিশ সহ আরাফদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সবাই বাড়ির মধ্যে থেকে হইচই করছে, বোঝাই যাচ্ছে তারা রাত থেকে ঘুমায়নি। রাফিন ধীর পায়ে এগিয়ে যায়। বাড়ির কাছে আসতেই অর্ক রাফিনকে দেখে ভিতরে চলে যায়। রাফিনকে দেখে আরাফদের বাড়ির সবাই চুপ হয়ে যায়। তবে রাফিন প্রবেশ করার আগে শুনতে পায়, আরাফ, তোকে যে মেরেছে তাকে তো মেরেই ফেলবো, শুধু নামটা বল, দেখিয়ে দে আমাদের। তোকে মারে তার বুকের পাটা আছে দেখছি। রাফিনকে দেখে কথাটি আরাফের চাচাই বলেছে, বড় রাজনীতিবিদ উনি। রাফিনকে দেখে সবাই চুপ হলেও উনি ঠিকই ওনার রাগ প্রকাশের মাধ্যম হিসেবে বকেই যাচ্ছে। কিছু মানুষ আছে যারা বকার মাধ্যমে রাগ নিবারণ করে, উনিও তেমনই লোক। ওনার কথা শুনে বোঝা যাচ্ছে উনি কাল রাতে আসলে ঘটনাস্থলে ছিলেন না, আর সকালেই এসেছেন হয়তো, না হলে এরকম কথা তিনি বলতেন না। রাফিনকে দেখে আরাফের চাচা মিস্টার আদিল সাহেব বললেন, এই যে রাফিন, কি ডিউটি করো? হ্যাঁ, আমার ছেলেদের মেরে যায়। আরো খানিকটা সময় ধরে তিনি বকবক করেন। রাফিন সবাইকে বলে, আচ্ছা, আমি কি একবার আরাফের সাথে কথা বলতে পারি আলাদা? আলাদা কেন? সবার সামনে বলো। খুবই জরুরি কথা, প্লিজ। আচ্ছা, আরাফকে নিয়ে রুমে যাও। আরাফকে নিয়ে রাফিন রুমে আসে। 5 তলা বাড়ির উপর তলাতে আরাফ থাকে। কোনার একটি রুম ওর। বাম হাত পুরো বুক নিয়ে ব্যান্ডেজ করা। আরাফদের বাড়ির পিছনে একটি বড় সুইমিং পুল। ও রুমের সাথে একটি অ্যাটাচ ব্যালকনি। সেই ব্যালকনিতে টেবিল সহ চেয়ার পাতা। আরাফ সেই চেয়ারে গিয়ে বসে। রাফিনও গিয়ে সেখানে বসে। ব্যালকনি থেকে সুইমিং পুলের নীলচে পানি স্পষ্ট দেখা যায়। রাফিন সেই দিকে তাকালো, তারপর বলল, কেমন আছো এখন? আরাফ কোনো কথা বলে না, কেবল একটু মুচকি হাসে। রাফিন ওর হাসির কারণ কিছুটা হলেও বুঝতে পারে, তবুও হাসির কারণ জানতে না চেয়ে বলে, কেমন আছো সেটা আগে বলো। অনেক রাগ জমে আছে আপাতত। যারা তোমাকে মেরেছে? 2 কাপ কফি নিয়ে হাজির বাড়ির কাজের মেয়েটা। কখন কফি অর্ডার করা হলো রাফিন জানেই না। আসলে বড়লোকের ব্যাপার বলে কথা। আরাফ বলে, কফি খান স্যার? সবটা বলো, কাল রাতে কি হয়েছে? আরাফ চমকে ওঠে। আরাফ ভয় পাচ্ছিল এই প্রশ্নটারে, কারণ আরাফ জানে না কি উত্তর দেবে সে। সে কি বলবে কাল রাতে তার সাথে কি কি হয়েছিল? আর যদি বলেও দেয় তাহলে বিপদ আছে।
আর বিপদটা যে প্রথমেই অর্ক করবে ওদের উপর সেটা আরাফ ভালো করেই জানে। রাফিন আবারও প্রশ্ন করল, কি হলো বলো, কাল রাতে কি হয়েছিল? ধোঁয়া ওঠা গরম কফিতে চুমুক দিয়ে নিল আরাফ কয়েকবার। চোখ দুটো নীলচে সুইমিং পুলের দিকে এখনো আছে। আরাফকে রাফিনের দেওয়া প্রশ্নটা শুনে আরাফের যেন কথা বন্ধ হয়ে যায়। আরাফ প্রসঙ্গ বদলাতেই যাবে, তখনই রাফিন বলে ওঠে, আমি কিন্তু জানি না তোমাকে কারা মেরেছে। প্রশ্নটা শুনে আরাফ অবাক হয়, কারণ রাফিন যদি জানে তাহলে সে আমার সাথে কেন, ওদেরই বা কেন সে ধরছে না? আমার সামনেই তো আমার লোকের কি নির্মমভাবে হত্যা করলো, আবার আমরা নিজেই সেই লাশগুলো আর প্রমাণগুলো সরিয়েছি, তাহলে কেন সে ওদেরকে ধরছে না? আরাফ মনে মনে কথাগুলো বলে রাফিনের দিকে তাকায়। রাফিনের দিকে তাকিয়ে অকারণে হেসে দেয়। রাফিন বলে, তোমাকে আর তোমার লোকেদের ডেঞ্জার বয়েজের গ্যাংয়ের লোকেরাই মেরেছে, তাই না? আরাফের হাত থেকে কফির মগ পড়ে যায়। আরাফ ভয়ার্ত দৃষ্টিতে তাকায় রাফিনের দিকে। রাফিন নির্মল দৃষ্টিতেই তাকিয়ে আছে আরাফের দিকে, যেন রাফিনের কাছে ডেঞ্জার বয়েজ গ্যাংটা খুবই সাধারণ কিছু। রাফিনের এমন দৃষ্টিতে আরাফ বেশ বড় রকমেরই অবাক হয়। যত ভয় আরাফের বুকে আর চোখে মুখে এসে প্রজ্বলিত হতে থাকে। সেই প্রশ্নটাই আবারও আরাফের মনে এসে বলতে থাকে, কেন তাহলে ওদেরকে ধরছে না? সবটাই যখন সে জানে। আরাফ আর চুপ থাকে না, গড়গড় করে মনের মধ্যে থাকা প্রতিনিহিত বিড়বিড় করে বলা কথা যুগল বলেই ফেলল। জানেন যখন, তাহলে ধরছেন না কেন? ওরাই তো আমাদের সামনে আমার লোকেদের খুন করেছে, তাহলে ধরুন না। আর ওদেরকে জিজ্ঞাসা করুন, তাহলে ওরা বাকিটা বলে দেবে। কিন্তু ওরা কারা? আমি তো ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের কোনো লোকেদেরই তো চিনি না। মানে? তুমি কি ওদের মুখ দেখেছিলে? রাফিনের প্রশ্নটা শুনে আরাফ চুপসে যায়। হাজারো কথা মনের মধ্যে এসে চিল পাখির মতো উড়ে বেড়ালেও মুখ নামক পরিশ্রিত বস্তু দিয়ে সেই কথাদিত শব্দ সহস্র বের হচ্ছেই না। মনে মনে কথাগুলো বহুবার বললেও মুখ দিয়ে তা বের করার সাহস নেই। তাই আরাফ বলল, না, দেখিনি। ওরা মুখ ঢেকেই ছিল, লম্বা কাপড়ে মুখ ঢাকা ছিল ওদের, তাই দেখতে পাইনি। কিছু বোঝার আগেই সাট সাট করে কয়েকটা গুলি চলে, আর গুলি এসে লাগে আমার সাথে থাকার লোকগুলোর। তোমাদের সাথে কি আরো কেউ ছিল? আচ্ছা, অর্ক ভাইয়ের কথা কি বলে দেব? না না, বলা যাবে না। অর্ক ভাই একটা গ্যাং চালালেও অর্ককে তো লিড দেয় নিলয়দার রাফিয়ান কিং। যদি অর্ক ভাইয়ের কথা বলি, তাহলে ডেঞ্জার বয়েজ গ্যাং অবধি সহজেই পুলিশ পৌঁছে যাবে, আর যখনই যাবে তখনই তারা আমাকে মেরে ফেলবে। না না, বলবো না কিছু। কি হলো আরাফ, বিড়বিড় করে কি বলছো? বলো, কেউ ছিল আর? না স্যার, আর কেউ ছিল না। আমরা 5 জনই ছিলাম, 2 জন নিলয় আর ঋষাদ, আর আমরা 3 জন। ওকে, কোথায় হয়েছে খুনগুলো সেটা তো আমাকে বলো। ওই যে ডান পাশে যে পুরনো গোডাউন দেখছেন, ওখানে। ওকে আরাফ, রেস্ট নাও। তদন্তের জন্য তোমাকে আবার হয়তো জ্বালাতে পারি। নিলয়দের বাসায় যাবি? অনুর কথা শুনে নেহা চমকে ওঠে। কি বলবে ও বুঝতে পারছে না। নেহা একাই কথাগুলো বলে চলেছে আস্তে আস্তে। অনু আবার নেহাকে ধাক্কা দিয়ে বলল, কি হলো বল, যাবি? বাড়িতে বলেছি বিকেলে এক ফ্রেন্ডের বাসায় যাব, তুই যাবি আমার সাথে। তাই আম্মু কিছু বলেনি। এখন তুই না গেলে কিন্তু আমার যাওয়া হবে না। রিসাদ যেতে বলেছে, চল না আপু। তুই বলছিস বলে যাচ্ছিস, না হলে আমি কখনোই যেতাম না। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। কিছু সময় পর ওরা গোছগাছ করে বেরিয়ে পড়ল নিলয়দের বাসার উদ্দেশ্যে। ওদের বাড়ি থেকে নিলয়দের বাড়ি যেতে বড় একটি বাড়ি ক্রস করতে হয়, আর নেহা এবং অনু দুজনেই জানে সেই বড় বাড়িটা কাদের। সেই বিশাল বড় বাড়িটা এই শহরের সবচাইতে নামকরা শিল্পপতি মিস্টার আদনান সাহেবের বাড়ি। প্রায়শই নেহা বাড়িটির সামনে এসে বিশাল বাড়ির দিকে তাকিয়ে থাকত। আজও তার ব্যতিক্রম নয়। ক্রস করার সময় নেহা ওই বাড়ির দিকে তাকিয়ে আছে। তখনই সে দেখতে পায় নিলয় আর ঋষাদ বাড়ি থেকে বাইক চালিয়ে বের হচ্ছে। নেহা অনুকে ডাক দিয়ে বলে, ওই দেখ, তোর ঋষাদ বাইক চালাচ্ছে। তুই না বলেছিলি
রিশাদ গ্রাম থেকে এসেছে, খুব সাধারণ একটা ছেলে, তাহলে দামি বাইক চাকার? অনু সেদিকে তাকায় এবং তাকিয়ে অবাক হয়। রিশাদ বাইকের সামনে বসে আছে আর নিলয় পিছনে বসে সিগারেট খাচ্ছে। বাড়ির দারোয়ানদের সাথে কি যেন কথা বলছে ওরা। অনু পকেট থেকে ফোন বের করে, রিশাদকে কল দেয়। এই কোথায় তুমি? এই তো বাড়িতে। তোমরা কি আসছো? সত্যিই তো বাড়িতে তুমি? তা আবার কোথায় থাকবো? আচ্ছা আসো তাড়াতাড়ি। রিশাদ ফোন কেটে দেয়। অনু আর নেহা একে অন্যের মুখের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে নিলয়দের বাড়ির দিকে। এদিকে রিশাদ নিলয়কে বলে, ওই নিলয়, যেতে হবে আমাদের, এখনই চল। রিশাদ জোরে বাইক চালাতে থাকে। কিছু সময় পর নেহাদের গাড়িটা ক্রস করে রিশাদ বাইক চালিয়ে অনেক স্পিডে চলে যায়। পিছনে নিলয় বসে আছে। আজকে নিলয়কে দেখে নেহা বেশ খানিকটা অবাক হয়। কোথায় যেন সেই দিনের মুজিবকে মারার ওই আগন্তুকের মতোই লাগছে। রাফিন সহ আরো 2 জন পুলিশ আরাফদের গোডাউনের ভিতরে প্রবেশ করে। কেমন যেন একটা অন্যরকম গন্ধ নাকে আসতে থাকে রাফিনের। গন্ধটা সে চেনে, এই গন্ধটা ব্লিচিং পাউডারের। আর গোডাউনের ভিতরটাও অনেক পরিষ্কার। রাফিন যতদূর জানে গোডাউনটা অনেকদিন যাবৎ পরিত্যক্ত ছিল। তাহলে এখানে এত পরিষ্কার থাকার কথাই না। আবার ব্লিচিং পাউডার দেওয়া, তার মানে এখানে কোনো না কোনো ডেঞ্জার বয়েজ গ্যাং এর খুঁজে পাওয়ার সূত্র নিশ্চয়ই ছিল। কিন্তু এভাবে সব পরিষ্কার করা কেন? কোনো রহস্য তো আছেই। রাফিন কথাগুলো মনে মনে বলে গোডাউনে কয়েকবার পায়চারি করে ঘুরে নিল। হঠাৎ ওর চোখ আটকে যায় গোডাউনের শাটারে তালা ঝোলানোর জায়গাতে। তালা ঝোলানোর আংটা পড়ে ভেঙে আছে। রাফিন কনস্টেবলকে ইশারা করে শাটারটা কিছুটা নিচে নামাতে। শাটার যখন নিচে নামানো হয় তখনই রাফিনের নাকে কেমন একটা বিদঘুটে গন্ধ চলে আসে। আর সেই গন্ধটা স্পষ্ট রাফিনের চেনা, বুলেটের গন্ধ। আর তাছাড়া ওর আশেপাশে এখনো গান পাউডার পড়ে আছে। রাফিন হাতে হাত কভার পরে নিয়ে সেগুলো সংগ্রহ করে। রাফিন আন্দাজ করেই ফেলেছে প্রমাণ লোপাটের জন্য এমন হুট করে সবকিছু পরিষ্কার করা হয়েছে। তবে তাড়াহুড়োতে এখানে প্রমাণ মুছতে সে ভুল করেছে। স্পষ্ট হয়তো এই শাটারেই ওই গ্যাং এর লোকেদের হাতের ছাপ থাকবেই। আর যদি না থাকে তাহলে বদ্ধ গোডাউনে তালা এলো কি করে? অবশ্যই এটা খোলা বা লাগানোর জন্য হাত ব্যবহার করা হয়েছে। রাফিন থমকে দাঁড়িয়ে শাটারের দিকে তাকিয়ে কথাগুলো বলে চলেছে বিড়বিড় করে। তারপর স্বাভাবিক হয়ে সে সেই স্থান ত্যাগ করে। বেশ কিছুক্ষণ সময় হলো নিলয়দের বাড়ির দরজায় কলিং বেল বেজেই চলেছে। রিশাদ প্রায় দৌড়ে এসে দরজা খুলে দেয়। দরজার সামনেই দাঁড়িয়ে আছে নেহা আর অনু। রিশাদ ওদের দুজনকে দেখে হাসি দেয়, কিন্তু ওদের দুজনের মুখটা বেশ গম্ভীর। রিশাদ অনুর হাত ধরে ভিতরে প্রবেশ করায়। খুব পরিপাটি একটি বাড়ি ও রুম। রুমের মধ্যে সবকিছুই বেশ দামি, যেগুলো নেহা বা অনুদের বাড়িতেও নেই। নেহার চোখ চলে যায় ব্যালকনির চেয়ারে বসে কেউ বই পড়ছে। নেহা সেদিকে এগিয়ে যায়, দেখে নিলয় বই হাতে বসে আছে, চোখে গোল চশমা, মায়াবী দুটি চোখ ও তনুশ্রী। নেহাকে দেখে নিলয় বলে, কেমন আছো নেহা? তুমি আসবে ভাবতেই পারিনি, বসো। নেহার মুখটা গম্ভীর হয়ে আছে। নিলয় একবার তা খেয়াল করে কিছু না বোঝার ভান করেই নেহাকে আপ্যায়নে উদ্ধৃত হলো। নেহা তখনই প্রশ্ন করে, তোমার সাথে আদনান সাহেবের কি সম্পর্ক? নিলয় অবাক হয়ে প্রশ্ন করে। নিলয় বুঝতেই পারে না নেহা কেন তাকে হুট করে এমন প্রশ্ন করবে। নিলয় মুচকি হেসে নেহার দিকে তাকিয়ে বলে, সেদিন উনি আমাকে ছাড়িয়ে নিয়েছে বলে এমন প্রশ্ন করছো? আরে ওনার আর আমাদের গ্রামের বাড়ি পাশাপাশি। ওনার মায়ের সাথে আমার মায়ের অনেক সাক্ষাৎ, আর ওনার দৌলতে এখানে আসা আর এই বাড়িতে থাকা, না হলে কোথায় পাবো এত কিছু, তাই আর কি। নিলয় কথাগুলো বলে রুমে চলে আসে। অনুও ঠিক এই প্রশ্নটি রিশাদকে করে। রিশাদও নিলয়ের মতোই উত্তর দেয়। নিলয় ওদের সবাইকে বলে,
তোমরা গল্প করো, আমি চা করে আনি। নিলয় চলে যায় চা বানাতে। কিছু সময় পরেই নেহা নিলয়ের পাশে এসে দাঁড়ায়। নিলয় মুচকি হেসে কিছু একটা বলতে যাবে, তখনই নেহা বলে, সব ঠিক আছে, কিন্তু তোমাদের কাছে ওই দামি বাইক কোথা থেকে আসলো? আবার বাইকের পিছনেও সিগারেটও খাও। আদনান সাহেবের বাড়ির ভেতর থেকে বাইক চালিয়ে আসো, রহস্যটা কি? নিলয় বোকার মতো তাকায় নেহার দিকে। নিলয় জোরেই কেঁসে ওঠে। শুনতে পায় ঋষাদও জোরে কাঁদছে। তখনই শুনতে পায় কলিং বেলের আওয়াজ। ঋষাদ দরজা খুলতে অগ্রসর হয়। নিলয়ও চলে আসে। ঋষাদ দরজা খুলতেই দেখে রাফিন দাঁড়িয়ে আছে। ঋষাদের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বলে, কেমন আছো তোমরা? আরে এখানে অনু আর নেহাও আছে দেখছি। যাক, তোমাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। রাফিন কথাগুলো বলে ভিতরে প্রবেশ করে। নিলয় নেহার থেকে যেন হাফ ছেড়ে বাঁচে। রাফিন কিছু বলতে যাবে, তখনই আবার কলিং বেল বেজে ওঠে। ঋষাদ আবার দরজা খুলতে যায়। রাফিন তখনও প্রায় দরজার কাছেই দাঁড়িয়ে। ঋষাদ দরজা খুলতেই চোখ বড় বড় করে দাঁড়িয়ে আছে, কারণ বাড়ির নিচে চায়ের দোকানের রমেশ চাচা এসে দাঁড়িয়ে আছে, আর হাতে ছোট্ট একটি শপিং ব্যাগ ও দুটো কালো গোলাপ। ঋষাদের অবাক হওয়ার কারণ এই কালো গোলাপ। ঋষাদ কিছু জিজ্ঞাসা করতে যাবে, তখনই রমেশ চাচা বলল, বাবা, কালো জামা পইরা দুজন লোক আইলো, আমার হাতে এই যে 500 টাকার নোট গুজিয়ে দিয়ে কইলো সরাসরি নিলয়ের কাছে যেন এইগুলো দিই। তারপর তারা গাড়িতে কইরা চইলা গেল। এইগুলা তোমাদের জিনিস, নাও বাবা। কারা সেই লোক? আমি তো চিনি না বাবা। তুই যাওয়ার আগে কইলো নতুন কি যেন নাম ভুইলা গেছি। কইলো নতুন নতুন ড্যান বয় না কি যেন কইলো, ভুলে গেছি। ওকে, বুঝতে পারছি, আপনি যান চাচা। ঋষাদ সেগুলো হাতে নেয়। ঋষাদের কথা মতো রমেশ চাচা চলে যায়। ঋষাদ ওগুলো নিয়ে ভিতরে প্রবেশ করতেই সবাই সেদিকে তাকিয়ে আছে। ঋষাদ কিছু বলতে যাবে, তার আগেই রাফিন বলে, নতুন ডেঞ্জারাস বয়েজ মানে? ঋষাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় শান্ত চোখে ঋষাদের দিকে তাকিয়ে মুচকি হেসে রাফিনকে উদ্দেশ্য করে বলল, এটা নিশ্চয় ডেঞ্জার বয়েস গ্যাং এর কেউ পাঠিয়েছে। ওরা তো আমাদের বাঁচিয়েছে, তাই। রাফিন কালো গোলাপ দুটো হাতে নিল। কিছুক্ষণ গম্ভীর চাউনি দিয়ে তাকিয়ে থেকে শপিং ব্যাগটি হাতে নেয়। তারপর নেড়েচেড়ে দেখে, ভিতরে হাত দিয়ে কিছু একটা বের করে। সবাই রাফিনের দিকে তাকিয়ে আছে। সবাই দেখে রাফিনের হাতে একটি ছোট্ট খাম, আর সেই খামটি রাফিন ছিঁড়তেই বেরিয়ে আসে অনেকগুলো ছবি। রাফিন ছবিগুলোর প্রথমটাই দেখে 8 জন লোক দাঁড়িয়ে আছে। সবার হাতে একটা করে পিস্তল, আর 8 জনের মুখ লম্বা টুপিতে ঢাকা। সবাই হাতে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে, আর প্রথম যে দাঁড়িয়ে আছে তার মাথায় ছোট্ট করে লেখা এন, তারপর পাশেরটা আর, তার পরের গুলো হলো ও, এম, এস, আর, এ, এস। রাফিন পরের ছবিটা উল্টায়, দেখে আবারও সেই 8 জন লোক, তবে এবার প্রত্যেকের গায়ে সাদা লম্বা টুপিওয়ালা পোশাক পরা। কারো মুখ কোনোভাবেই দেখা যাচ্ছে না, আর সেই সাদা জামাতে রক্ত লেগে আছে। এভাবে অনেকগুলো ছবি রাফিন উল্টাতে থাকে। শেষের দুটো ছবির আগের ছবিটা দেখে রাফিন অনেকক্ষণ বোবার মতো তাকিয়ে থাকে সেদিকে, কারণ শেষের দুটো ছবির ওই আগের ছবিটা ছিল রাফিনের অনেক পরিচিত, যা রাফিন কখনোই ভুলতে পারবে না। ছবিটাতে কেউ একজন বসে আছে, আর তাকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছে। যে বসে আছে তার সামনেই 2 জন লোক দাঁড়িয়ে আছে, তাদের হাতেও পিস্তল। যে বসে আছে তার দিকেই পিস্তল তাক করে সেই 2 জন দাঁড়িয়ে আছে। ছবিটাতে অনেক বেশি লাইটিং করা সত্ত্বেও যে বসে আছে তার চোখে মুখে ভয়ের আর কৌতূহলের ছাপ স্পষ্ট, তা রাফিন ছবি দেখেই বুঝতে পারছে। আর তখনই রাফিনের গায়ের লোমগুলো যেন দাঁড়িয়ে যায়, কারণ এই ছবিতে যে বসে আছে সেই হলো রাফিন নিজেই। নিজেকে সে এভাবে দেখবে কখনোই তা ভাবতে পারেনি। রাফিন পরের ছবিটা দেখে একটা মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। মেয়েটাকে যে রাফিন চেনে
তাতে কোনো সন্দেহ নেই, কারণ মেয়েটা হলো নেহা। আর তার সামনেই মুজিবের কপাল ভেদ করা লাশটি যেন কাত হয়ে পিচ ঢালা রাস্তায় পড়ে আছে। আর কিছু দূরে দাঁড়িয়ে আছে কালো টুপি পরা সেই লোক। পিছনে একটা বাইক, বাইকটা বেশ দামি, তবে কেমন যেন রাফিনের বাইকটা একটু চেনা চেনা মনে হলো। তবে লম্বা টুপিওয়ালা লোকটার পরিচিতি ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের কেউ একজন। তারপর শেষের ছবিটা রাফিন দেখে, আর দেখে অবাক হয়, কারণ ছবির ব্যাকগ্রাউন্ডে যে জায়গাটা আছে সেটা রাফিনের খুব ভালো করেই পরিচিত। ছবির পিছনের জায়গাটা হলো আরাফদের বাড়ির পরিত্যক্ত গোডাউন। আর যে দুজনকে ছবিতে দেখা যাচ্ছে তারা পিছনে ঘুরে আছে, আর গোডাউনের দরজার তালা গুলি করে যেন ভাঙছে। দুজনের মুখ দেখা যাচ্ছে না। রাফিন আরো কিছু সময় ধরে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে। নিলয় ধীর পায়ে এগিয়ে যায়। রাফিন নিলয়ের দিকে তাকিয়ে বলল। নিলয় চুপ হয়ে যায়। শান্ত মস্তিষ্কের মানুষটা যেন কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। অনেক ঝামেলা পেরিয়ে নিলয় আজ এই অবস্থানে এসেছে। সামান্য এই পুলিশ অফিসারের কাছে নিজেকে সেভাবে প্রজ্বলিত করতে পারবে না, কখনোই না। নিলয় ছবিগুলো হাতে নেয়, একে একে ছবিগুলো সব দেখতে থাকে। ছবির সাথে থাকা অক্ষরগুলোর রহস্যও নিলয় জানে। ছবিগুলো দেখে কিছু বলতে যাবে, তখনই নিলয়ের ফোন বেজে ওঠে। নিলয় পকেট থেকে ফোন বের করতে দেখে আননোন নাম্বার। রিসিভ হতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ বলে ওঠে, নিশ্চয়ই আমাকে ভুলে যাওনি মিস্টার রকস্টার। নিলয় থমকে যায়। কথা যেন তার মুখ দিয়ে বের হতেই চাইছে না। সবকিছু যেন কেমন অপ্রত্যাশিতই লাগছে তার। চারপাশটা যেন অকারণেই কেমন বিষাদ লাগছে, কারণ কণ্ঠটার সাথে নিলয়ের বেশ সখ্যতা ছিল, খুব ভালো করেই জানেও। নিলয় একটু হেসে বলে, সরি, কে বলছেন? নিলয়, মিস্টার রকস্টার কখনো কাউকে ভোলে না, আর আমাকে তো সে ভুলতেই পারবে না। তবুও তোমাকে বলছি, আমি সেই না, থাক বলবো না। তুমি খুঁজবে কে আমি। নিলয় কিছু বলতে গিয়েও পারে না, কেমন যেন সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তার। কণ্ঠটা খুব পরিচিত নিলয়ের, কিন্তু কেন আবার ফিরে আসবে সে? কেন সে এমন করছে? নিলয় তো তার কাছে দায়বদ্ধ নয়, তবে কি চায় সে? নিলয় কিছু বলবে তার আগেই ওপাশ থেকে বলে, বলেছিলাম না তোমাকে, আমি তোমার থেকেও বড় একজন রকস্টার হিসেবে তোমার সামনে নিয়ে আসব। আমি তাকে পেয়ে গিয়েছি। তুমি জানলে অবাক হবে। সে কে? তোমার খুব কাছের আর পরিচিত মানুষ সে। যখন সে তোমার সামনে আসবে তুমি তাকে দেখে হাঁ হয়ে যাবে। কিন্তু সে কে তোমাকে তো বলবো না, তুমি নিজেই খুঁজে নাও। তবে এটা শিওর, তোমার মতো শান্তশিষ্ট রকস্টারের চিন্তার দিন শুরু। ফোন কেটে দেয় ওপাশ থেকে। নিলয় সবার দিকে তাকিয়ে মুচকি হেসে ফোনটা পকেটে রাখলো। ঋষাদ উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকিয়ে বলল, কি রে, কার ফোন ছিল? গ্রাম থেকে ফোন এসেছিল? হ্যাঁ। নিলয় বুঝে গিয়েছে ছবিগুলো কে পাঠিয়েছে, তবে জানে না নীলা কোথায় আছে আর কেনই বা সে ছবি পাঠিয়েছে। আর নিলয় ভালো করেই জানে নীলা যা বলে তা করেও দেখায়। কেমন আছিস? অর্কের এমন প্রশ্ন শুনে আরাফ কিছুক্ষণ তাকিয়ে থাকে অর্কের দিকে। অর্কের পিছনে অর্কের গ্যাংয়ের লোক দাঁড়িয়ে আছে। অবশ্য অর্কের নিজের গ্যাং থাকলেও অর্ককে লিড দেয় নিলয়। এমন অনেকগুলো অর্ক আছে যা প্রতিটা শহরে নিলয়ের জন্য কাজ করে। ভাইয়া, তোমরা মেয়েরাই আবার তোমরাই জিজ্ঞাসা করছো কেমন আছি। আমরা মারছি? তোমাদের গ্যাংয়ের লোক মারা মানে তুমিও মেরেছো আমাকে। বাদ দেও সব, কেমন আছিস বল। আরাফ কোনো কথা বলে না, নির্বাক হয়ে তাকিয়ে আছে নীলচে পানি ঘেরা স্বচ্ছ সুইমিং পুলে। আরাফ বসা থেকে উঠে দাঁড়ায়, একটা সিগারেট জ্বালিয়ে অর্কের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আচ্ছা ভাইয়া, নিলয়কে মারতে কত টাকা বাজি ধরা যাবে? আরাফের মুখে এমন কথা শুনে অর্ক বসা থেকে উঠে দাঁড়ায়। নিশ্চিত আরাফ যদি আহত অবস্থায় না থাকতো তবে অর্ক এতক্ষণে আরাফকে কয়েকটা চড় কষে দিত। কিন্তু অর্ক এখন কিছুই বলল না,
মাথা ঠান্ডা রেখে বলল, দেখ ভাই, যা হয়েছে ভুলে যা। ভুলে যাব আমি? কখনোই না ভাইয়া। এই আরাফকে তো ছোট থেকেই জানো কেমন ছিল। আই ক্যান নট ফরগেট ইট। এই আরাফ নিলয়কে মারবেই। আচ্ছা, তোমাকে একটা অফার করছি, তুমি ওকে মারো। কি চাও? টাকা? কত টাকা চাও? আরাফ সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে, তুই মাথা ঠান্ডা কর, ভুলে যা প্লিজ। আরাফ আবারও চুপ হয়ে যায়। সমাপ্তময় সিগারেটে কয়েক টান দিয়ে সিগারেটে অ্যাশে সিগারেটের পিছনটা রেখে দিয়ে বলল, তুমি কি হতে চাও? পুরো দেশের রকস্টার? তাই হবে, আমি তোমাকে রকস্টার বানিয়ে দেব। ভয় নেই তোমার। নিলয়কে তোমায় মারতে হবে না, আমি ওকে মারবো আর তোমাকে বানাবো রকস্টার। অর্ক আরাফের গালে কয়েকটা চড় দেয়। তারপর কোমর থেকে পিস্তল বের করে আরাফের দিকে তাক করতে যাবে, তখনই আরাফ জোরে হেসে ওঠে। আরাফের এমন বিদঘুটে হাসি শুনে অর্ক বেশ খানিকটা বিচলিত হয়। অর্কের দিকে পিস্তল ধরতেই অর্ক হাসতে হাসতে বলে, নো ভাইয়া, নো। তুমি রকস্টারের লোক হতে পারো, কিন্তু আমার কাছে নিলয় বা তুমি এমনকি ডেঞ্জার্স বয়ের গ্যাংও কিছুই না। পিছনে তাকাও একবার। অর্ক পিছনে তাকায়। ওর সাথে থাকা লোকজন, এমনকি অর্কের ডান ও বাম হাত সজীব এবং মুকুল অর্কের মাথার সোজা পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। অর্ক হাবার মতো তাকিয়ে থাকে তাদের দিকে। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। কিছু বলার মতো কথাও তার মাথায় আসছে না। কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ওদের দিকে। আরাফ হাসতে থাকে, আবার উচ্চস্বরে হাসে। হাসতে হাসতেই বলে, পিস্তল নিচে রাখো। এরকম দাবা খেলার ছোট বাড়িকে খেয়ে কি হবে? খেতে হবে তো রাজা মন্ত্রীকে। আরাফ আবারও চুপ হয়ে যায়। ছোট ছোট ধাপ ফেলে ফ্রিজ থেকে কয়েকটা দামি বিয়ারের বোতল বের করে আনে আরাফ। শান্ত ভঙ্গিতেই একটা বোতল অর্কের দিকে এগিয়ে দেয়। অর্ক প্রথমে না নিতে চাইলেও আরাফ ঝাড়ি দিয়ে ওঠায় তা হাতে নেয়। তারপর একে একে অর্কের পিছনে থাকা ছেলেগুলোকেও বিয়ারের বোতল দেয়। সোজা এসে আগের জায়গাতে আরাফ বসে। বিয়ারের বোতলের চিপি খুলে কয়েক ঢোক গিলে মুচকি হাসতে থাকে। অর্ক আরাফের এমন আচরণ আগে কখনো দেখেনি। একদম ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের লিডার নিলয়ের মতোই আচরণ। শান্তশিষ্ট, মুখে অসাধারণ এক মুচকি হাসি। এমন একটা ভাব যেন কিছুই হয়নি, যা হবে তা গোপনে। কিন্তু কেন সে এমন করছে? আরাফ বলে, ঘরে বসেই তোমাদের লোকদের কিনে নিলাম। খুব সিম্পল বিষয়। একটা করে মেয়ে আর বাড়তি কিছু টাকাই ওদের জন্য যথেষ্ট। তোমার লোকেদের নিজের দলে করে নিতে সময় লেগেছে মাত্র 3 ঘন্টা, আর তুমি সেটা জানতেও পারোনি। আর নিলয়কে মারতে সময় লাগবে 1 ঘন্টা, আর সেও জানতে পারবে না। দেখ আরাফ, নিলয় কোনো ছোটখাটো রকস্টার না, সে সাধারণ কোনো পাতি মাস্তানও না। তোর 1 ঘন্টা সময় লাগলেও তোকে মারতে তার 5 মিনিটও লাগবে না রে। তুই ওকে চিনিস না। শুধু শুধু ওনার সাথে শত্রুতা করে নিজের প্রাণ ও পরিবারের সবার ওপর ঝোড়ো হাওয়া টেনে আনিস না। ও আছে ওর মতো, শান্তিতে তাকে থাকতে দে। ভাই, আমি শান্তিতে নেই, আমি শান্তিতে থাকতে চাই। সে কেন রকস্টার? আমি বা তুমি কেন না? এর শেষ আমি দেখেই ছাড়ব। কেউ না কেউ আছে আমার মতো যে নিলয়ের শেষটা দেখতে চাই। তোর দিকে কিন্তু আর চোখে তাকাচ্ছে, ওই দেখ দেখ। অনুর এমন কথা শুনে নেহা লজ্জা পাচ্ছে। অনু বারবার নেহার কানের কাছে মুখ নিয়ে নিলয়ের ব্যাপারে বলেই চলেছে, আর নেহা বারবার অনুর থেকে কথা শুনে লজ্জাতে লাল হচ্ছে। আপু, ভালো লাগছে না। প্রপোজ তুমি করবা নাকি ও করবে? তোমাদের যা লক্ষণ তাতে করে মনে হয় প্রেম হবে, তবে প্রপোজ হবে না। অনু চুপ কর ভাই, সে তো প্রপোজ করছে না, তাহলে আমি কি করব? তুমি করো। একটা মেয়ে হয়ে তাকে বলবো ভালোবাসি? কি সাংঘাতিক ব্যাপার, ধুর। আচ্ছা দাঁড়াও। নিলয়ের দিকে অনু তাকিয়ে কিছুক্ষণ বড় বড় নিঃশ্বাস নেয়। নেহা অনুর হাত চেপে ধরে আছে, কারণ অনু কিছু বলা শুরু করলে তার থামার নাম নেবে না। যদি বেশি কিছু বলে ফেলে তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। অনু বলে, নিলয় ভাইয়া, আপনি কি কাউকে ভালোবাসেন? মানে? মানে কি বললো অনু? আরে মানে কিছু নেই। কাউকে ভালোবাসেন কিনা বলেন।
যদি অন্য কেউ হয় তবে কিন্তু মেরে হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব, আর যদি সে হয় তবে কোনো কথাই নেই। এই অনু, অন্য কেউ, সে কেউ মানেটা কি একটু বুঝিয়ে বলবা? ওই তুমি চুপ করো তো। এভাবে আরো বেশ কিছু সময় চারজনের গল্প, হাসি, মজা চলতেই থাকে। আর ওদিকে ঈর্ষান্বিত মনের বিশাল পরিশ্রাবণ তৈরি করে একজন ব্যক্তি খুঁজে চলেছে সমাপ্তময় এক রচনা, যেখানে থাকবে একটাই রকস্টারের গন্ধ ও পদধূলি।